ডাকসু নির্বাচনের কারচুপি নিয়ে একটা মিটিং আছে। আমি সেই মিটিংয়ে আসলে আমাকে যাওয়া লাগবে, যে কারণে আমি আগেই বক্তব্য দিচ্ছি। এরপরে অন্যান্য অতিথিবৃন্দ তারা বক্তব্য দিবেন। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, আপনারা আজকের এই অনুষ্ঠান পুরোটা কাভার করবেন, তারপরে আপনারা কাইন্ডলি যান। খুব দ্রুত আর 2-3 জন আছে, শেষ করে দিবে। আমি বক্তব্য শুরু করছি। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমরা অত্যন্ত সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছি। আমাদের দল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে যে ধরনের হামলা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। দেখেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে সবসময় সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি, কারণ আমরা মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি বিতর্কিত হয় তাহলে বাংলাদেশকে রক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান আসলে থাকে না। যে কারণে বিভিন্ন ব্যক্তি মহল যখন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে, আমরা সবসময় বলেছি যে 2-1 ব্যক্তির জন্য এই প্রতিষ্ঠানটিকে বিতর্কিত করা যাবে না। ঠিক একইভাবে আমরা এখনও বলছি যে আমাদের সভাপতি নুরুল হক নুরের উপরে কতিপয় সেনা সদস্য যে হামলা চালিয়েছে সেইটার জন্য পুরো সেনাবাহিনী দায়ী হতে পারে না। কারণ আমার কাছে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে এর মধ্যে আসলে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। কারণ সেনাবাহিনীর অনেক সদস্যরা যারা আমাদেরকে পছন্দ করে, ভালোবাসে, আমাদেরকে সমর্থন করে, হয়তো প্রকাশ্যে পারে না, মন থেকে করে। বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, সেনা সদস্যরা আমাদেরকে দেখে বেশ উৎফুল্ল এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা জানি যে সেনাবাহিনীর অনেকে আমাদেরকে ভালোবাসে। দেখেন, হাসিনা তার এই রেজিমে সেনাবাহিনীকে বিতর্কিত করার এমন কোনো হীন চেষ্টা নাই যে করেনি। সর্বশেষ আমাদের উপর হামলা, কার্যালয়ে গিয়ে হামলা, এমনকি বাথরুমের দরজা ভেঙে হামলা, এই ঘটনায় দেশের জনগণ ভালোভাবে নেয়নি। সুতরাং সেনাপ্রধানের প্রতি আমাদের আহ্বান থাকবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা, ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। যদি এটি তিনি করতে পারেন তাহলে তার উপরে দায় আসবে না এবং সেনাবাহিনীকে নিয়ে কেউ ভিন্ন মন্তব্য করতে পারবে না। আমরা আশা রাখতে চাই যে যারা অপরাধী, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু ইতিমধ্যে আইএসপিআরের পক্ষ থেকে যে বিবৃতি প্রদান করা হয়েছে সেটা আমাদেরকে আহত করেছে। দেখেন, আমরা সবসময় মবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আমরা সবসময় বলেছি এই রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে। আমরা সবসময় বলেছি একের পর এক আন্দোলন এইটা দেশের জন্য ভালো হবে না। কিন্তু তার মানে এই নয় যে আওয়ামী লীগ এবং তার দর্শকদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারবো না, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। এবং এইটাকে আবার অনেকে মব বলার চেষ্টা করছে। এইটা মব হতে পারে না। পরাজিত শক্তির প্রধান তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু তিনি 16 বছরে যা সৃষ্টি করেছিলেন, যা তৈরি করেছিলেন, সেই ফ্যাসিবাদী ব্যবস্থা সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। আপনি যদি সচিবালয়ে দেখেন, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল তারা এখনো পর্যন্ত সচিবালয়ে অবস্থান করছে। আপনি পুলিশে খোঁজ নেন, পুলিশের মধ্যে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তারা কিন্তু বহাল তবিয়তে। গোয়েন্দা সংস্থায় দেখেন, সেখানেও এখনো পর্যন্ত কোনো সংস্কার হয়নি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি
আমরা সেই সময় দেখেছি যে যদি ছাত্রলীগের রাজনীতি না করা হয়, আওয়ামী পরিবারের না হয়, তাহলে গোয়েন্দা সংস্থা নিয়োগ দেওয়া হয়নি। তার মানে কি? তার মানে হাসিনা তার রেজিমে সমগ্র প্রতিষ্ঠানকে কলুষিত করেছে, সমগ্র প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এখন আমাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানো। রাষ্ট্র সংস্কারের যে আলাপ আসছে, সেই রাষ্ট্র সংস্কার কি শুধুমাত্র আমার একার জন্য, আপনার একার জন্য? না, এই রাষ্ট্র সংস্কার পুরো দেশের জন্য। এই দেশে যতগুলো প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানের জন্য। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরে এখনো পর্যন্ত দৃশ্যমান রাষ্ট্র সংস্কার করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এখন এই ব্যর্থতার দায়িত্ব আমাকেও নিতে হচ্ছে, আপনাকেও নিতে হচ্ছে, কারণ আমরা এই সরকারকে সমর্থন করেছি। আমরা বলেছি যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু এই সরকার ইতিমধ্যে তাদের নিজেদের অযোগ্যতার কারণে 50% ব্যর্থ হয়ে গেছে। এই দোষও আমাদের নেওয়া লাগছে। দেখেন, এই সরকার যেখানে আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে এই সরকারের জন্ম, সেই সরকার এখন বৈষম্য সৃষ্টি করছে। এখন এই মুহূর্তে যমুনায় বৈঠক চলছে, আজকে 3টা দলকে নিয়ে বৈঠক করছে। এর পরবর্তীতে আর কোনো দলকে নিয়ে বৈঠক করবে কিনা সেটি নিয়ে এখনো পর্যন্ত দলগুলোকে জানানো হয়নি। আপনি কেন বারবার এইভাবে আলাদা করে দলগুলোকে ডাকছেন আর বলছেন যে এই দলগুলো সবথেকে বড় দল? এই কথা বলার মাধ্যমে মূলত অন্যান্য দলকে অপদস্থ করা হচ্ছে। আমরা দাবি করেছিলাম যে সর্বদলীয় বৈঠক আহ্বান করেন, কিন্তু সর্বদলীয় বৈঠক না ডেকে তারা 3 দলীয় বৈঠক ডেকেছে। 3টা দলের সাথে আজকে বৈঠক করছে। তাহলে বাকি দলগুলোর আর মনে হয় বাংলাদেশে রাজনীতি করার প্রয়োজন নাই, বাকি দলগুলোর সহযোগিতা এই সরকারের প্রয়োজন নাই। এই সরকার এইভাবে গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার গণ অধিকার পরিষদের সাথে এক ধরনের অন্যায় করছে। হ্যাঁ, অন্যান্য সবার সাথে করছে, সবার সাথেই করছে। গণ অধিকার পরিষদের ভূমিকা আপনারা সকলে জানেন। 18 সালের কোটা সংস্কার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি এবং সেই আন্দোলনে আমরা সফল হয়েছি। পরবর্তীতে 24 সালে যখন আবার কোটা ফিরে আসে, সেই কোটা ফিরে আসার প্রেক্ষিতে শিক্ষার্থীরা রাজপথে নামলে, হাসিনা হত্যাযজ্ঞ শুরু করলে, একটি সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয়। যখন শিক্ষার্থীরা রাজপথে নেমে হত্যার প্রতিবাদে গণভবন ঘেরাও করার মতন প্রস্তুতি গ্রহণ করে, যখন ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, এই আন্দোলন সংগ্রামে, এই গণ অভ্যুত্থানে সবথেকে বড় ভূমিকা শ্রমিকদের এবং সবথেকে বেশি শহীদ হয়েছে শ্রমিকরা। কিন্তু সেই শ্রমিকদের মূল্যায়ন কোথায়? এই সরকার কি শ্রমিকদের প্রতিনিধি তাদের সাথে আলাদা কোনো বৈঠক করেছে? তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করেছে? এই গণ অভ্যুত্থানে সবথেকে বেশি শহীদ হয়েছে সাধারণ মানুষ। হ্যাঁ, রাজনৈতিক কর্মীরা আছে, কিন্তু এই 16 বছরে হাসিনা বাংলাদেশকে যে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র বানানোর পায়তারা করেছিল এবং যারা এই রাষ্ট্রের ভুক্তভোগী ছিল, তারা সবাই মিলে যখন লড়াইটা শুরু করলো, যখন সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলল, তখন হাসিনার পতন হলো। তার মানে এই গণ অভ্যুত্থান কারোর একক নেতৃত্বে, কর্তৃত্বে হয় নাই। এই গণ অভ্যুত্থানে আমাদের সবার ভূমিকা আছে। এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক শক্তি, ছাত্র শক্তি, যুব শক্তি, আইনজীবী শক্তি, শ্রমজীবী শক্তি, এমনকি সরকারি কর্মকর্তারা অনেকে তারা এই গণ অভ্যুত্থানের ভূমিকা রেখেছে। এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা আছে, পুলিশ বাহিনীর অনেকের ভূমিকা আছে। এই গণ অভ্যুত্থানে এমনকি গোয়েন্দা সংস্থায় যারা আছে তাদের অনেকের ভূমিকা আছে। তবে আমরা সবসময় যে দাবিটি করেছি, হাসিনা যতটুকু বিভিন্ন প্রতিষ্ঠানকে, মহলকে, ব্যক্তিকে কলুষিত করেছিল, সেটাকে ধ্বংস করতে হবে,
সেটাকে সংস্কার করতে হবে, কিন্তু এই সরকার ব্যর্থ হয়েছে, যে কারণে মানুষ এই সরকারের কাছ থেকে আর খুব বেশি সংস্কার প্রত্যাশা করছে না। একটা সময় এই ধরনের আওয়াজ শুরু হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। এখন এই আওয়াজটা নিভে গেছে। মোমবাতির আলো যেভাবে নিভে যায়, ঠিক এই সরকারের প্রতি মানুষের যে আশার আলো ছিল সেই আলোটা নিভে গেছে। তারপরেও আমরা নতুন করে আলো জাগাতে চাই, আমরা নতুন করে আবারও লড়াইটা শুরু করতে চাই। আর সেই লড়াইটা হলো আওয়ামী ফ্যাসিবাদ এবং তাদের দশর জাতীয় পার্টি 14 দলের বিরুদ্ধে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি জাতীয় পার্টিকে আগামীতে হাসিনা যেভাবে বিরোধী দল বানিয়েছিল ওই একই স্টাইলে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত চলছে। যারা এই চক্রান্তের সাথে জড়িত, আমরা তাদের প্রতি আহ্বান রাখতে চাই, এই চক্রান্ত করে সফল হওয়া যাবে না। ইতিমধ্যে রিফাইন্ড আওয়ামী লীগের চক্রান্ত ব্যর্থ হয়েছে। আমি মনে করি গণ অধিকার পরিষদের উপর হামলা করার মাধ্যমে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত ব্যর্থ হয়েছে। এখন আর ওই জাতীয় পার্টি দিয়ে কাজ হবে না। জাতীয় পার্টি, 14 দল, আওয়ামী লীগ, এগুলোকে মানুষ মাঠেই নামতে দিবে না। জিএম কাদের যদি তার সাহস থাকতো, সে তো প্রকাশ্যে ঘোরাফেরা করতো, আমরা তো ঘোরাফেরা করি, তাই না? সে তো লুকিয়ে পালিয়ে, এমনকি বিভিন্ন প্রশাসনের ব্যক্তিদের প্রোটেকশনে চলাফেরা করে। আমার প্রশ্ন হলো, একই দিনে নুরুল হক নূরের উপর হামলা হলো, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা হলো, আর জিএম কাদেরের নামে হত্যা মামলা, সেই মামলার আসামিকে আমাদের সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা প্রোটেকশন দিয়ে তাকে বের করে দিল। এটা আমাদের জন্য দুঃখজনক না? অবশ্যই দুঃখজনক। আমরা পুলিশের কাছ থেকে, সেনাবাহিনীর কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেনাবাহিনীকে আমাদের বাহিনী হতে হবে, পুলিশ বাহিনীকে আমাদের বাহিনী হতে হবে, আমাদের কল্যাণে, আমাদের নিরাপত্তায় কাজ করতে হবে। এখন আর আয়নাঘর তৈরি করে আপনি ভিন্ন মতের মানুষকে বন্দী করে রাখবেন, সেই রেজিমটা আর তৈরি হবে না, সেই সুযোগটাও আর কেউ পাবে না। এখন যে হাসিনা হইতে চাবে তার পতনটাও হাসিনার মতো হবে। সুতরাং হাসিনা হওয়ার স্বপ্ন আর কেউ দেখবেন না। আগামীতে যারাই ক্ষমতায় আসবেন তাদের দায়িত্ব জনগণের কল্যাণে কাজ করা। ছাত্রলীগের স্টাইলে, যুবলীগের স্টাইলে, হাসিনা স্টাইলে দেশ চালাতে এই বাংলাদেশে আর কেউ পারবে না। সাংবাদিক ভাইরা, নির্বাচন নিয়ে মন্তব্য